বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 রয়েছো তাদের জন্য। তো আমি তোমাদের গ্রামার যে পার্ট আছে, অর্থাৎ গ্রামার কোশ্চেন প্রিপজিশন থেকে পাংচুয়েশন পর্যন্ত যে 9টি টপিক রয়েছে, এই 9টি টপিক এই মুহূর্তে শর্টকাট ওইতে আলোচনা করে দেব। তাতে আশা করি যে তুমি গ্রামারে 60 মার্কস বা অ্যাবাউট 60 মার্কস এনশিওর করে ফেলতে পারবা। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের 1 নাম্বার কোশ্চেনে আসবে কি? প্রিপজিশন। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপজিশন। প্রিপজিশন দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রিপজিশন সাধারণত দুইভাবে আসে। একটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেটা হচ্ছে মুখস্থ বিদ্যা। হ্যাঁ, যেমন অ্যাকাস্টমড এরপরে টু বসে, অ্যাডিক্টেড এরপরে টু বসে, ক্লায়েন্টস এরপরে টু বসে। তো এগুলোর পরে যে টু বসে, এই টু ছাড়া অন্য কোনো প্রিপজিশন এখানে বসানো যাবে না। অপরদিকে জেনারেল রুলস থেকে আসা প্রিপজিশন, জেনারেল রুলস থেকে কম প্রশ্ন হবে, অ্যাপ্রোপ্রিয়েট থেকে কিন্তু বেশি প্রশ্ন পাবা। তো এজন্য বই থেকে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো চোখ বুলিয়ে যাবা। আর তোমাদের জন্য একটা বিশেষ টেকনিক বলে দেবো এই মুহূর্তে, আর সেই টেকনিকটা হচ্ছে অফের ব্যবহার। অফ প্রিপজিশনটা কোথায় বসে? তো তুমি যদি কোশ্চেনের মধ্যে এরকম দেখো যে এ এন ডি এরপরে নাউন আছে, এরকম যদি পাও, এ এন ডি এর পর যদি নাউন থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই গ্যাপের মধ্যে অবশ্যই প্রিপজিশন অফ বসবে। ওই গ্যাপে তাহলে প্রিপজিশন কি বসবে? অফ বসবে। অপরদিকে যদি তুমি শূন্যস্থানের পরে যদি তুমি পসেসিভ পাও, অর্থাৎ মাই, ইয়োর, আওয়ার, হিস, হার, এইগুলো যদি তুমি পাও তাহলে তোমাকে বুঝতে হবে, এই শব্দগুলো যদি তুমি পাও তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার অফ বসবে। যেমন এখানে এই কোশ্চেনটা যদি তুমি খেয়াল করো, তাহলে এখানে দেখো যে শূন্যস্থানের পরে হিস রয়েছে, এটার মধ্যে হিস রয়েছে, বাট এটার মধ্যে কেন অফ হইল না? কারণ ক্লায়েন্টস টু এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, এজন্য এখানে কিন্তু অফ হয় নাই। যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তুমি এই পসেসিভ যুক্ত শূন্যস্থানের পরে যদি পসেসিভ পাওয়া যায় তাহলে অবশ্যই তুমি অফ বসায় দিবা। অফ প্রিপজিশনটা কিন্তু শূন্যস্থানের কমপক্ষে 3-4 জায়গায় বসবে। আর যদি তোমার অ্যাপ্রোপ্রিয়েট থেকে কমন পড়ে যায় তাহলে তোমার প্রিপজিশন দেখা যাবে কি 6 থেকে 7টা হয়ে গেছে। যদি 6টাও হয় তাহলে তো তোমার এখানে 3 মার্কস এনশিওর হয়ে গেল। এবার আসি 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনে কি? ফ্রেজ। এখানে দেখো বক্সের মধ্যে কিছু শব্দ দেখতে পাচ্ছ। দেয়ার, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ, ওয়াজ বর্ন, লেট অ্যালোন, উড রেদার, হোয়াটস ইট লাইক, ইট, এরপরে কি? হ্যাভ টু আর হ্যাড বেটার। এই যে 10টা শব্দ, জাস্ট এই 10টা শব্দের ব্যবহারটা যদি জাস্ট তুমি জানো তাহলে তোমার এখানে 5-এ 5 মার্ক চলে আসবে। 5-এ 5 মার্কস চলে আসবে। যেমন টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। তুমি একটা জিনিস মনে রাখবা যে শূন্যস্থানের পরে যদি ভার্ব 1 থাকে, হয় সেখানে হ্যাড বেটার বসবে অথবা হ্যাভ টু বসবে। এখন কখন হ্যাভ টু বসবে আর কখন হ্যাড বেটার বসবে? যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে বুঝবা ওই জায়গায় কী বসবে? হ্যাভ টু। যেমন সময় খুবই মূল্যবান, এটাকে আমাদের অবশ্যই সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে এটা মানে কি? বাধ্যবাধকতা করতে হবেই। তো এরকম বিষয় বোঝানোর কারণে এখানে কি হয়েছে? হ্যাভ টু। আর যদি বাধ্যবাধকতা না বোঝায়, তাহলে সেক্ষেত্রে হ্যাড বেটার। মনে রাখবা যদি দেন উল্লেখ থাকে, দেন THAN, এটা আছে কিনা দেখবা তুমি। এই দেন যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে উড রেদার বসে। আর যদি তুমি দেখো যে ভার্বের পরে সাবজেক্ট আছে,
কোনো শূন্যস্থানের পরে ভার্ব আছে আগে, তারপর সাবজেক্ট। সাধারণত কি হয়, আগে থাকে সাবজেক্ট, পরে থাকে ভার্ব, বাট এই জায়গায় হয়েছে উল্টাটা, আগে থাকবে ভার্ব, পরে হয়েছে সাবজেক্ট। যেমন এখানে কিং একটা সাবজেক্ট আর লিফট এটা একটা ভার্ব। তো এরকম ক্ষেত্রে তুমি কি বসাবা, দেয়ার বসাই দেবা, দেয়ার। এরপরে দেখো এখানে কি আছে, ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। তো এখানে দেখো যদি শূন্যস্থানের পরে তুমি আইএনজি পাও তাহলে বুঝবো ওখানে কি বুঝবে, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। আবার দেখো যে ইউ ড্যাশ বাই এ কোট, ইউ ড্যাশ বাই এ কোট, এখানে শূন্যস্থানের পরে কি আছে, ভার্ব ওয়ান আছে। আমি শুরুতে বলছি শূন্যস্থানের পরে ভার্ব ওয়ান থাকলে হয় হ্যাভ টু বসবে অথবা হ্যাড বেটার বসবে। তো এখানে বলছে ইট ইজ উইন্টার, এটা হচ্ছে শীতকাল, ইউ ড্যাশ বাই এ কোট। যদি উপদেশ বোঝায়, কাউকে উপদেশ বোঝাচ্ছে, বলতেছে যে শীতকাল, শীতে তো কষ্ট হবে, এই জন্য তোমার একটা কোট কেনা উচিত। তো এই জন্য এইখানে কি বসবে, হ্যাড বেটার। হ্যাঁ, কোটটা না কিনলেও কিন্তু সে শীত পাড়িয়ে দিতে পারবে, কিন্তু সময়ের মূল্যায়ন যদি না করা হয় তাহলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। তো এটাই বোঝাচ্ছে, এটা হচ্ছে বাধ্যবাধকতা বুঝাইছে, বাট এটা বাধ্যবাধকতা বোঝায় নাই, এই জন্য এখানে তুমি হ্যাড বেটার বসাবা। এরপর তুমি দেখো যে দুইটা ড্যাশ আছে, তাহলে নির্দ্বিধায় কি বলবে, হোয়াট ডাস, প্রথম অংশে বসবে হোয়াট ডাস, পরের অংশে বসাবা লুক লাইক। এরপরে দেখো বাংলাদেশ ড্যাশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16 ডিসেম্বর 1971। যদি শূন্য স্থানের পরে যদি দেখো যে প্রিপোজিশন আছে, শূন্য স্থানের পরে যদি এরকম প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন কোনগুলো, ইন, অন, অফ, বাই, ফ্রম, টু, এইগুলা যদি প্রিপোজিশন পাও তাহলে বুঝবা ওই জায়গায় ওয়াজ বর্ন বসবে, এই যে ওয়াজ বর্ন। ওকে ওকে। এরপর যদি দেখো যে শূন্য স্থানের পরে সিঙ্গুলার ভার্ব আছে, সিঙ্গুলার ভার্ব বোঝার উপায় কি, সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকে, অর্থাৎ ওয়াস এর মধ্যে এস আছে, ইস এর মধ্যে এস আছে, হ্যাস এর মধ্যে এস আছে। তো এরকম সিঙ্গুলার ভার্ব মানে এস যুক্ত কোনো ভার্ব যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইট বসে। আর যদি তুমি দেখো কোনো সেন্টেন্সে ক্যান নট কথাটা আছে, ক্যান নট, ডু নট, ডাজ নট, তাহলে ওই শূন্যস্থানে তুমি লেট অ্যালোন বসাবা, লেট অ্যালোন। আর যদি দেখো যে শূন্যস্থানের পরে দুইটা বাক্য আছে, দ্য রেইন স্টপড, আই স্টার্টেড ফর হোম। তো দ্য রেইন স্টপ এটা কি একটা বাক্য হয়েছে, আবার আই স্টার্টেড ফর হোম এটাও একটা বাক্য হয়েছে। অথবা দুইটা বাক্যের মাঝখানে যদি দেখো যে কমা আছে তাহলে বুঝবো ওই জায়গায় কী বসবে, অ্যাজ সুন অ্যাজ বসবে। এবার আসি কমপ্লিটিং অফ সেন্টেন্সে। কমপ্লিটিং অফ সেন্টেন্স এটার জন্য কিছু নিয়ম আছে, যেমন ইফ, এই ইফের নিয়মটা তুমি ভালো করে দেখে যাও। তারপর উইশ, এটা থাকবেই ইনশাল্লাহ, উইশ দিয়ে থাকবেই। তারপরে যে সিন্স, এটা থাকবেই ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে তোমার অ্যাস ইফ, অ্যাস ইফের যে নিয়মটা আছে সেই নিয়মটা দেখে দিতে হবে, অ্যাস ইফ। ওকে, অ্যাস ইফ, অ্যাস ইফের যে নিয়মটা আছে সেই নিয়মটা তোমার দেখে দিতে হবে, অ্যাস ইফ। তারপরে তোমার লিস্ট, LEST, লিস্টের নিয়মটা দেখে যাও। হ্যাঁ, তারপরে ইট ইজ হাই টাইম, অনেক কমন, উইথ এ ভিউ টু, অনেক কমন। হ্যাঁ, তো অ্যাস ইফ, লিস্ট, তারপরে ইফ, তারপরে আনলেস, সো দ্যাট, এই নিয়মগুলো তোমাকে অবশ্যই দেখে দিতে হবে। এইগুলো থেকে তুমি অবশ্যই ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তো কমপ্লিটিং সেন্টেন্সটা হচ্ছে কিছু অংশ দেওয়া থাকবে প্রথমে, তারপরে এইটার অনুযায়ী পরেরটাকে কমপ্লিট করতে হবে। ওকে, অবশ্যই কমপ্লিট করার মাঝে তোমার হয় ক্লোজ ব্যবহার করতে হবে অথবা ফ্রেজ ব্যবহার করতে হবে। ক্লোজ মানে কি, সম্পূর্ণ একটি বাক্য, আর ফ্রেজ মানে এক বা একাধিক ওয়ার্ডস। ওকে, এবার আসি আমরা 4 নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেনটা কি, রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বসের জন্য টোটালি 14টা শূন্যস্থান দেওয়া থাকবে। এখানে তোমাকে ভার্বের যে সঠিক ব্যবহার সেটা দেখাইতে হবে। তো ভার্বের সঠিক ব্যবহারের জন্য তুমি জাস্ট 2টা জিনিস মনে রাখো। যদি অতীত বোঝায়, হ্যাঁ, যে প্যাসেজটা দিছে তোমাকে, এই প্যাসেজটা দিয়ে যদি অতীত বোঝায় তাহলে তোমাকে বুঝতে হবে
যদি অতীত বোঝায়, অতীত মনে হয় এটা অতীত, তাহলে তুমি সবগুলা শূন্যস্থানে ভার্ব টু বসায় দিয়ে আসবা। হ্যাঁ, যদি অতীত বোঝায়। আর যদি অতীত না বোঝায়, হ্যাঁ, অতীত যদি না হয় আর কি, অতীত বোঝালে তুমি ভার্ব টু বা পাস্ট ফর্ম বসায় দিয়ে আসলা। আর যদি অতীত না হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান, হ্যাঁ, ব্র্যাকেটে যেই শব্দটাই আছে এটা কি প্রেজেন্ট ফর্মে থাকে। যেমন এইখানে ব্র্যাকেটের মধ্যে যেই শব্দগুলো আছে, প্রিপেয়ার, তারপরে কল, তারপরে ওয়েস্ট, তারপরে বি, এগুলো সব কি প্রেজেন্ট ফর্ম। তাহলে যদি এটা অতীত না হয়ে থাকে, যেহেতু এই বাক্যটা শুরু হয়েছে ইজ দিয়া, তার মানে এটা অতীত না, অতীতের কোনো সময়ের উল্লেখ নাই, তাহলে সবগুলোই কি হবে, ভার্ব ওয়ান হবে, সবগুলোই কি হবে, ভার্ব ওয়ান হবে। তবে ভার্ব ওয়ানের ক্ষেত্রে ভার্ব ওয়ান অনেক সময় না হইয়া তোমার আইএনজিও কিন্তু হতে পারে। যেমন এখানে প্রথমটাই কিন্তু ভার্ব ওয়ান হইতেছে না। কেন হইতেছে না? কারণ এখানে প্রিপজিশন উল্লেখ আছে। মনে রাখবা, টু ব্যতীত যদি কোনো প্রিপজিশনের পরে শূন্যস্থান থাকে তাহলে সেটা আইএনজি করতে হয়। তো এখানে প্রিপেয়ার থেকে কি হইল, প্রিপেয়ারিং, প্রিপেয়ার শব্দটা থেকে কি হইল তোমার প্রিপেয়ারিং। কেন? কারণ এখানে কি আছে, এটার মধ্যে প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে এটা কি করতে হয়, আইএনজি করতে হয়। ওকে, এরপর দেখো ইট ইজ, এখানে দেখো অক্সিলারি, যেহেতু অক্সিলারি আছে, অক্সিলারির পরে কিন্তু ভার্ব ওয়ান হয় না, এটা কি হয়, ভার্ব থ্রি হয়। তো এখানে কল আছে, এই জন্য কলের ভার্ব থ্রি কি, কল্ড। এখানে এটার সাথে তোমাকে জাস্ট ইডি যোগ করতে হবে, ঠিক আছে। এরপরে মনে রাখবা যে শূন্যস্থানের পরে, শূন্যস্থানের আগে যদি মডাল ভার্ব থাকে, এখানে মডাল ভার্ব আছে, মডাল ভার্ব থাকলে ভার্ব ওয়ানই হয়, তাহলে মাস্ট নট ওয়েস্ট, তাহলে এখানে ওয়েস্টই হবে, ঠিক আছে। এখানে স্টুডেন্টস বি, বি থাকলে কি হয়, এই বি মানে কি, এই বি মানে হচ্ছে বি সমান মনে রাখবা এম ইজ আর, বি সমান মনে রাখবা কি এম ইজ এবং আর। তাহলে যেহেতু এখানে স্টুডেন্টস আছে তাহলে স্টুডেন্টসের পরে তো আর ইজ বসে না, হ্যাঁ, এর পরে এমও বসে না, তাহলে এটার মধ্যে কি হয়, আর হয়। তো এই জন্য এখানে কি বসাইতে হয়েছে, আর। ওকে, আচ্ছা, এরপরে দেখো they should prepare themselves for the life lie ahead, ঠিক আছে। they should prepare themselves for the life lies ahead। তো এখানে লাইফ কি একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল যত নাউন আছে তারপরে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, এজন্য এটার সাথে এস যোগ করতে হবে। আর প্রথমে বলছি তোমাকে যে টু ব্যতীত যে কোনো প্রিপজিশন থাকলে তুমি কি করে দেবা, আইএনজি করে দেবা। তো এই কোশ্চেনটার মূল বিষয়বস্তু হচ্ছে যদি এটা অতীত বোঝায় তাহলে সবগুলা ভার্ব টু হবে, আর যদি অতীত না হয় তাহলে সবগুলা ভার্ব ওয়ান হবে। তবে মনে রাখবা, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্ব ওয়ান অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বটা আছে এটার সাথে এস বা ইএস যোগ করতে হবে। ওকে, এবার আসো ন্যারেশন। ন্যারেশন পারার পূর্ব শর্ত হচ্ছে সেন্টেন্স ন্যারেশন পারা। তোমার অবশ্যই সেন্টেন্স ন্যারেশন পারতে হবে। সেন্টেন্স ন্যারেশন তুমি যেইভাবে করো সেইভাবেই তুমি প্যাসেজ ন্যারেশনটা করবা, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি এই যে সেইট কথাটা যদি শেষের দিকে থাকে তাহলে এটাকে শুরুতে আইনে নিবা, শেষের দিকে থাকলে এটাকে শুরুতে এনে নিবা। যেমন এখানে আছে সেইড দ্য টিচার টু সুস্মিতা, তার মানে এখানে সুস্মিতা, টিচার এবং সুস্মিতার মধ্যে কথা হচ্ছে, তার মানে এখানে প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেটা নর্মালি প্রশ্নবোধক থাকে। তো প্রশ্নবোধক থাকলে এই সেইডের জায়গায় কী লিখতে হয়, আস্কড লিখতে হয়। তাহলে দি টিচার আস্কড সুস্মিতা, এখানে ডব্লিউএস আছে তাহলে হোয়ার, এখানে উইল ভার্বটা আগে আছে, এখানে ইউটা আগে নিতে হবে, অর্থাৎ ইউ থাকলে কাকে ধরে, অবজেক্টকে ধরে। এখানে সাবজেক্ট হচ্ছে টিচার আর অবজেক্ট হচ্ছে সুস্মিতা, তাহলে অবজেক্টকে ধরে। তাহলে এখানে সুস্মিতা, ইউ যেহেতু সুস্মিতাকে ফলো করে তাহলে এখানে সুস্মিতা চলে যাবে ইউ এর জায়গায়, অর্থাৎ এখানে ইউ এর জায়গায় তোমাকে সি লিখতে হবে। কেন সি লিখতে হবে, কারণ সুস্মিতা একজন মেয়ে মানুষ, এই জন্য সি। আর এই যে উইলের পাস্ট কি উড বসায় তারপর যা আছে তাই, হ্যাঁ।
আর পরবর্তী কথাটা যেহেতু টিচার বলতেছে এই জন্য এটা তুমি অ্যান্ড দিয়ে যুক্ত করে দিবা। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি দেখো যে একজন ব্যক্তি দুইবার কথা বলতেছে, একজন ব্যক্তি দুইবার কথা বলতেছে, এটা তুমি বুঝবা কেমনে? দেখো এই জায়গায় ইনভার্টেড কমা আছে, বাট এই যে প্রশ্নবোধক চিহ্ন এরপরে কিন্তু এটা শেষ হয় না, শেষ হয়েছে পরের সেন্টেন্সে যায়। তার মানে একই ব্যক্তি এখানে দুইবার কথা বলছে। তো দ্বিতীয়বার কথা বললে ওই বাক্যটাকে তুমি অ্যান্ড দিয়ে যুক্ত করে দেবা। এইভাবে সহজেই কিন্তু তুমি ন্যারেশনে অ্যান্সার করে ফেলতে পারবা। এবার আসবো 6 নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেনটা আছে মডিফায়ার। মডিফায়ার মডিফায়ার কি? যে এখানে যখন বলা হবে প্রি মডিফাই দি নাউন, তাহলে সেক্ষেত্রে তোমাকে যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, নাউন কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। হ্যাঁ, তো এখানে প্রি মডিফাই দ্য নাউন কথাটা ব্র্যাকেটে যখন পাবা তখন তোমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে কি? কারো দোষ গুণ অবস্থা। যেমন এখানে আছে ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যান যেহেতু আছে তাহলে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, হতে পারে ইন্টারন্যাশনাল গেম, আন্তর্জাতিক খেলা। হ্যাঁ, অথবা এটা হতে পারে ইম্পর্টেন্ট গেম, গুরুত্বপূর্ণ খেলা, এটাও হতে পারে। হ্যাঁ, এক কথায় প্রি মডিফাই দ্য নাউন বললে এখানে সঙ্গতিপূর্ণ একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যদি পসেসিভ বলে, হ্যাঁ, যদি পসেসিভ বলা হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কি ব্যবহার করতে হবে? পসেসিভ মানে কি? পসেসিভ মানে হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, এগুলোকে বলা হয় কি? পসেসিভ। তো এটা সাবজেক্ট অনুযায়ী এইখানে তোমাকে দেখতে হবে সাবজেক্ট কি আছে। এইখানে সাবজেক্ট যেটা থাকবে সেই অনুযায়ী পসেসিভটা বসবে। এখানে সাবজেক্ট আছে ইট, তো ইটের পসেসিভ কি? ইটস। ইট ইজ নট এ গেম অফ ইটস কান্ট্রি। কিন্তু এখানে ইটসটা কিন্তু সঙ্গতিপূর্ণ না। কেন সঙ্গতিপূর্ণ না? যেমন ধরো এখানে আছে ইট, এখানে আছে কান্ট্রি, সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু ভিন্ন। ইট আর কান্ট্রি একজনই না, এটা আলাদা। ইট একটা বিষয়, আবার কান্ট্রিটা আরেকটা বিষয়। এই কারণে এইখানে পসেসিভটা এই ইটকে কেন্দ্র করে হবে না। এরকম অবস্থায় যদি সাবজেক্ট আর অবজেক্ট দেখো আলাদা বিষয়, একজনকে বুঝাইতেছে না। যেমন সাপোজ ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর। তার মানে এখানে কি দাঁড়ালো? যেটা হি ওইটাই ডক্টর, যেটা হি ওইটাই ডক্টর। সাবজেক্ট আর অবজেক্ট একজনকে বুঝাইতেছে। বাট এইখানে যেটা ইট ওইটাই তো কান্ট্রি না। এই ইট বলতে বুঝাইতেছে ক্রিকেট খেলাকে, আর কান্ট্রি তো একটা দেশ, তার মানে এটা আলাদা। তো এরকম পরিস্থিতি তুমি কি করবা? পসেসিভের জায়গায় আওয়ার ব্যবহার করবা। তার মানে এখানে যে বি নাম্বার যে কোশ্চেনটা হবে এটা হবে কি? আওয়ার। অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে তুমি ব্যবহার করবা আওয়ার। ওকে ওকে। তো এরপরে তুমি যখন ইন্টেন্সিফায়ার কথাটা পাবা, ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার পাইলে তুমি ভেরি বসায় দিবা, ভেরি। ইন্টেন্সিফায়ার পাইলে ভেরি। এভাবে তুমি যদি ডেমনস্ট্রেটিভ কথাটা পাও, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ যদি পাও তাহলে তুমি দিস বা দ্যাট বসায় দিবা, দিস দ্যাট, দিস বা দ্যাট, নর্মালি দিস বা দ্যাট হয়। ঠিক আছে? তো এই যে মডিফায়ার জন্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলা তুমি অবশ্যই দেখে যাও, তাহলে এই ক্ষেত্রে তোমার মডিফায়ে তুমি সহজেই ভালো মার্কস তুলে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে আমি 7 নম্বরে চলে আসি, সেন্টেন্স কানেক্টরস। এই টপিকটা অনেকটাই কঠিন। ঠিক আছে? এই টপিকটা তুমি প্রয়োজনে বাদ রাখো। এই টপিকটা একটু কঠিন, যার কারণে এটা তুমি ইচ্ছা করলে বাদ রাখতে পারো। ঠিক আছে? এসএসসির সময় তোমার সেন্টেন্স কানেক্টরস আসতো 5টা, সেখানেই তুমি হিমশিম খাইতা মিলাইতে। আর এইচএসসিতে আসবো 14টা। এ তো অনেক কঠিন একটা ব্যাপার। এজন্য যারা এইটা হচ্ছে যাদের কাছে কঠিন লাগে তারা কি করো, এটাকে বাদ দিয়ে দাও। আর যারা মোটামুটি পারো, বুঝো, তারা এই সেন্টেন্স কানেক্টরসের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, হ্যাঁ,
23 এবং 24-এর বোর্ড কোশ্চেনগুলো তুমি দেখে যাও। 8 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার যে কোশ্চেনটা তোমাদের আসবে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তো যদি অ্যান্টোনিম থাকে তাহলে তোমাকে বিপরীত করতে হবে, যেমন গুড এটার বিপরীত কি? ব্যাড। হ্যাঁ, আবার সিনোনিম রাইটার, এটাকে সিনোনিম করতে বলছে। রাইটার মানে কি? লেখক। তো লেখকের আরেকটা ইংরেজি কি সেটা তোমাকে লিখতে হবে যখন সিনোনিম লেখা থাকে। মানে সিনোনিম মানে কি? একই শব্দ, মানে যেটা রাইটার এর পরিবর্তে যা লিখবা ওইটা, ওই রাইটার মানে লেখক, এর পরিবর্তে আরেকটা যে শব্দ লিখবা সেটাও কিন্তু ওই লেখকই হইতে হবে। তো রাইটারের পরিবর্তে আমরা লিখতে পারি কি? অথর। বানানটা কি? AUTHOR, এসে অথর। তাহলে রাইটার মানে লেখক, অথর মানে লেখক। তাছাড়া সিনোনিম অ্যান্টোনিমে তুমি যদি ভালো করতে চাও সেক্ষেত্রে আমাদের ভিডিও লিস্টে যায় তুমি একটা ভিডিও পাবা সিনোনিম অ্যান্টোনিম, কীভাবে সহজেই সিনোনিম অ্যান্টোনিম ভালো করা যায় সেটার গাইডলাইন দেওয়া আছে। ওকে ওকে, এবার চলে আসি পাংচুয়েশন। পাংচুয়েশনের মধ্যে তোমার 14টা পাংচুয়েশনে ভুল থাকবে। 14টা পাংচুয়েশন মানে ফুল স্টপ, তারপরে ইন্টারোগেশন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেশন মার্ক, আশ্চর্যবোধক চিহ্ন। তো এই চিহ্নগুলো দেওয়া থাকবে না, অথবা কোনো জায়গায় ভুল দেওয়া থাকবে। তো ওই জায়গাগুলো তোমার ঠিক করতে হবে, এবং এটা পুরো কোশ্চেনটাই তোমাকে কিন্তু তুলতে হবে, তুলে লিখতে হবে। এবং যেই জায়গায় ফুল স্টপ বা কমা কিংবা তোমার প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, অ্যাপোস্ট্রফি বসে, সেই বিষয়গুলো বসায় দেবা। তো এই বিষয়টা অনেকটাই সহজ, আমি মনে করি এই বিষয়টা তোমাদের আয়ত্তে আছে, এজন্য এটা নিয়ে আর কথা বাড়ালাম না। তো এই ছিল আজকের আলোচনা। আমি 1 থেকে 9 পর্যন্ত তোমাদেরকে স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য। এরপর যদি আমি এই ভিডিওটা আরও লং করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা অনেক লং হবে, বিস্তারিতভাবে এই 9টা টপিক বলতে গেলে 3-4 ঘন্টাও শেষ হবে না। হ্যাঁ, তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।